নমস্কার। আজকে আমি আবার আপনাদের কাছে ফেসবুক লাইভে এলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব, কথা বলবো এবং ফেসবুক লাইভের মাধ্যমে। এর আগেও আমি যখন ফেসবুক লাইভ করেছি আপনারা অত্যন্ত আগ্রহ ভরে সেই লাইভে অংশগ্রহণ করেছেন, প্রচুর কমেন্টস করেছেন, প্রচুর আমার সাথে কথা বলেছেন এবং আপনাদের এই ফেসবুক লাইভের সমস্ত কন্ট্যাক্ট থেকে বা আপনাদের প্রশ্ন, আপনাদের যোগাযোগ, আপনাদের কমেন্টস, আপনাদের ভালো লাগা, খারাপ লাগা সব কিছু নিয়ে আমি অত্যন্ত খুশি এবং গর্ব অনুভব করি যে আপনারা আমার এই ফেসবুক লাইভে অংশগ্রহণ করেন, আমাকে দেখেন, অনুপ্রেরণা যোগান। এবং আমিও মনে করি যে যদি গঠনমূলক সমালোচনা থাকে তাহলে নিশ্চিতভাবে আমারও ভালো লাগে, যাতে আগামী দিনে যদি কোথাও আমারও ভুল ত্রুটি হয় আমি সেটা নিশ্চিতভাবে শুধরে নিতে পারি। এবং এখনও আমি মনে করি মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে, মানুষ তার কথা নিজের মতো করে সচ্ছলতার সঙ্গে স্বাধীনভাবে বলতে পারবে। এটাই তো আমাদের কাছে সবথেকে বড় কথা। এবং তাই আজকে আবার এসেছি আপনাদের কাছে ফেসবুক লাইভে। এবং আপনারা সবাই দেখছেন তো? কি নিশ্চিত দেখছেন তো? আপনারা ভালো ভালো লাগছে। আমি এই শুধু শুরু করছি একটা কথাই দিয়ে। এই চারিদিকে বিশ্বব্যাপী করোনার মহামারী, কি অবস্থা আমরা দেখছি। এই করোনার মহামারীতে মানুষের কি দুর্বিষহ অবস্থা, সংক্রমণের কি ভয়াবহ প্রকোপ, চারিদিকে সংক্রামিত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং আমি অত্যন্ত আপনাদের মতো চিন্তিত। যদিও ডে 1 থেকে আপনারা জানেন যে করোনার এই মহামারীর বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষের পাশে থেকে চেষ্টা করেছি, যদি কিছুটা হলেও মানুষ হলেও আমার মাধ্যমে মানুষের কাছে যদি পৌঁছানো যায়, তাকে যদি একটুখানি হলেও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়। এবং আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এখনও আমি সুস্থ আছি এবং আপনাদের সকলের শুভেচ্ছায়, ভালোবাসায়, দোয়া, আশীর্বাদে আজকে এই অবধি এসে পৌঁছেছি, সবটাই আপনাদের জন্য। এবং আমি তাই মনে করি, সবসময় বলি যে আপনারাই আমার সব, আমার আত্মার আত্মীয়। সুতরাং এই জায়গা থেকে আমি শুধু একটাই অনুরোধ করব যে এই সংক্রমণের যে কি ভয়াবহ অবস্থা আপনারা দেখছেন, লকডাউনও ঠিক সেইভাবে আমি মনে করি যে সংক্রমণটাকে রোধ করতে পারলে, কিন্তু মানুষের কাজকর্মেরও ন্যাচারালি একটা ব্যাপার থাকে, তাদের রুটি রোজগারেরও একটা ব্যাপার থাকে, কাজে তাদের বেরোতেও হয়। আমি বুঝতে পারছি যে অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সাধারণ মানুষদের চলতেও হচ্ছে। সুতরাং আমি তাও আপনাদের অনুরোধ করব, আবার বলবো, হাত জোড় করে অনুরোধ করছি আপনাদের যারা আজকে আমার এই ফেসবুক লাইভে রয়েছেন, যে দয়া করে যতটা সম্ভব একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন। কারণ এই করোনার যে ভয়াবহ সংক্রমণ, এই সংক্রমণটাকে যদি সত্যি করে রোধ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকেই নিজেদের জীবন যাপন বা আমাদের চলাফেরা সব কিছুর মধ্যেই একটা কিন্তু কন্ট্রোল নিয়ে আসতে হবে। আমি আবার বলছি, একান্ত প্রয়োজন না হলে দয়া করে বেরোবেন না। একসাথে বসে গল্প করা, আড্ডা মারা, আপনারা চেষ্টা করবেন একটা ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং একটা মেনটেন করা, একটা মিনিমাম গ্যাপ মেনটেন করা, একটা মাস্ক ব্যবহার করা, সারাক্ষণ হাতটা ধোবার চেষ্টা করুন, স্যানিটাইজার ইউজ করার চেষ্টা করুন, হাতটা যত পারবেন আপনারা ধুন এবং চেষ্টা করুন, আমি আবার বলছি, যে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সংক্রমণ ছড়াতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণ আমি মনে করি যে আপনাদের প্রত্যেকের সুস্থ থাকতে হবে। আপনাদের নিজেদের পরিবারের দিকে তাকিয়ে, আপনাদের নিজেদের সকল আত্মীয় যারা আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে, বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে আপনাকে সুস্থ থাকতেই হবে। এবং এই কারণে আমিও চাই আপনারা সবাই সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। সুতরাং আপনারা সবাই ভালো থাকুন। এবং আমি বলছি যে আপনারা জানেন যে সেই সময় যখন এই করোনার শুরু হয়েছিল, তখনও যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আজও আমি মানুষের পাশেই আছি। যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকবো, তার থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এবং বিগত দিনেও যখন যে মানুষের যা যা প্রয়োজন ছিল তখন সেইভাবে সেই মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। আমার হেল্পলাইন চালু করেছি, আপনারা জানেন। সেই হেল্পলাইনের হোয়াটসঅ্যাপও আছে, বহু মানুষ সেখানে যোগাযোগ করেছেন। এবং এখনও বলছি, যদি কারোর কোথাও মনে হয় কোনো রকম সাহায্য সহযোগিতার প্রয়োজন এই করোনার সংক্রমণকে মোকাবিলা করার জন্য, কোভিড-19কে দূর করার জন্য,
যখন যে সময় আপনারা যেভাবে চাইবেন আপনাদের পাশে আমি সেইভাবেই থাকব এবং আগামী দিনেও যে কোনো রকম সাহায্য সহযোগিতা এই সংক্রমণ রোধ করার জন্য আমার নিশ্চিতভাবে তাতে একটা যোগদান থাকবে। এই করোনার এই আবহাওয়ার মধ্যে থেকেই দেখুন আমাদের তো বাঁচতে হবে, লড়াই তো করতে হবে। করোনা নিয়ে তো আবার ঘরেও বসা যাবে না। কত মানুষ চারিদিক থেকে এসছেন যারা কাজ হারিয়েছেন, যাদের কাছে সত্যিকারের এই মুহূর্তে হয়তো সেইভাবে অর্থের সংস্থান নেই। সুতরাং প্রচুর মানুষ নানা রকম চিন্তা ভাবনায় আছে এবং আমি আপনাদের বলি যে যেভাবে আমাদের রাজ্য সরকার প্রত্যেককে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে, ঠিক সেইভাবে আমরাও চাইছি যে আপনারা কোথাও কোনো রকম অসুবিধা হলে, কোথাও কোনো রকম সমস্যা হলে আমাদের বিভিন্ন যে প্রশাসনিক যারা প্রধানরা রয়েছে, বিভিন্ন ব্লক, বিভিন্ন মিউনিসিপ্যালিটির বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেখানে যোগাযোগ করুন। আমাদের যেখানে যারা জনপ্রতিনিধি সহ যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করুন যদি কোথাও কোনো সমস্যা হয় বললে আমার মনে হয় সমস্ত জায়গায় তারা 24/7 আছেন এবং তারা তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমি এই করোনার পরিপ্রেক্ষিতে বলি যে বাংলা এবং বাঙালি চিরকাল কিন্তু লড়াইয়ের মানসিকতায় জিতে এসেছে। বাংলার একটা সব থেকে বড় সুনাম আছে, আমরা কিন্তু সবসময় যে কোনো ব্যাপারে মাথা উঁচু করে থাকি এবং দেখুন আজকেও আমি মনে করি এই করোনার বিরুদ্ধে যদি আমরা সবাই মিলে এক হয়ে যদি সত্যিকারে আমরা এই সংক্রমণ রোধ করতে পারি, আমার স্থির বিশ্বাস আলটিমেটলি করোনা হারবে। আপনি আমি সবাই আজকে সবাই আমরা জিতব। সুতরাং এই জেতার মানসিকতা নিয়ে, দৃঢ়তা নিয়ে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এই করোনা চলতে চলতে আমরা অনেকগুলো ঘটনা প্রবাহ লক্ষ্য করেছি। এক এক সময় খুব খারাপ লাগে যে এমন এমন কিছু জিনিস যা মনকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়, যা সত্যিকারের মনকে একটা কেরম যেন ভারাক্রান্ত করে তোলে। যেমন একটা অত্যন্ত, আমি আগের দিনও আমি ফেসবুকে বলেছি, আপনারা দেখেছেন, একজন উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত। প্রচুর মানুষ তার ফিল্ম দেখে বা তার অভিনয় দেখে নিশ্চিতভাবে মুগ্ধ হয়েছিল। সেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারি। কেন এরকম হলো এটা নিয়ে আমি ফেসবুকে বলেছি যে দেখুন মৃত্যু নিয়ে হয়তো অনেক রকম কথা আছে, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, আজকে সুশান্তের এই মৃত্যু আমাদের মনকেও কিন্তু নাড়া দিয়ে গেছে এবং আমি তাই আমাদের বলবো, যুব সমাজকে বিশেষ করে বলবো, দেখুন আমি আমার বলাতে কতটা কি হবে আমি জানি না, কিন্তু আমি যুব সমাজকে আমি একটা কথা একদম দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে প্লিজ 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 তোমাদের হাত জোর করে বলছি, তোমরা হতাশ হও না, ভেঙে পড়ো না। জীবনে অনেক চড়াই উতরাই আসবে, জীবনে অনেক সুখ দুঃখ আনন্দ বিষাদ সব কিছু নিয়েই একটা জীবনে শুধু যে আমি আনন্দটাই পাবো, সুখী থাকবে তা নয়, জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে। সেই ঘাত প্রতিঘাতকে কিন্তু জয় করার মতো মানসিকতা থাকতে হবে, সেই ঘাত প্রতিঘাতকে জয় করার মতো দৃঢ়তা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা কেন ভাববো না? আমরা সবসময় চেষ্টা করব মনের জোর রাখতে, মনোবল যেন আমাদের ভেঙে না পড়ে। আমি জানি যে অনেক জায়গায় হতাশায় যুব সমাজ প্রচুর, হয়তো এখন যে অবস্থা, একদিকে করোনার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিকভাবে অনেক জায়গায় সমস্যা রয়েছে, প্রচুর যুব সমাজ, আমার যুবক যুবতীরা হয়তো কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে, পাচ্ছে না। চারিদিকে আজকে দেশের এইরকম একটা অবস্থা, সেইভাবে শিল্পের কোনো সম্ভাবনা নেই, হয়তো প্রচুর জায়গায় আমাদের আর্থিক বৃদ্ধি আটকে আছে, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ছি, ন্যাচারালি কর্মসংস্থানেরও সেইভাবে দিশা নেই, অনেক সমস্যা আছে। কিন্তু আমি তাও বলবো, জীবন যুদ্ধে কোনোদিনও হার মানবে না। আমিও আজকে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় যে জায়গায় এসেছি, অনেক ঘাত প্রতিঘাত, অনেক সংঘর্ষ, অনেক লড়াই, অনেক কিছু চড়াই উতরাই দেখে আজকে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস পেরিয়ে কিন্তু আজকে এইখানে এসেছি। সুতরাং আমিও মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে আজকে বললাম এই যুব সমাজের জন্য, যে যুব সমাজ তোমরা এগিয়ে চলো, তোমরা ঐক্যবদ্ধ থাকো এবং আগামী দিনে নিশ্চিতভাবে এমন একটা সম্ভাবনার জায়গা আমাদেরকে সবাইকে নিয়ে যেতে হবে। কারণ তোমরা যদি ঠিক থাকো তাহলে আমার মনে হচ্ছে নিশ্চিতভাবে এই যুব সমাজের জন্য আগামী দিনে অনেক কাজ করার আছে। তোমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়িত করার অনেক স্কোপ নিশ্চিতভাবে আছে এবং সেই জায়গায়
আমি নিজে মনে করি, কেন আমি চেষ্টা করি যুবক ভাই বোনেদের কোথায় গিয়ে, কেন রোজ আমি প্রচুর মানুষকে মিট করি, আমি রোজ প্রচুর মানুষের সাথে কথা বলি, যুব সমাজের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আমি জানি, এবং আমি চেষ্টা করব আগামী দিনে আমার কাজের মাধ্যমে, আমার রাজনীতির মাধ্যমে, আমার সমাজসেবার মাধ্যমে যাতে এই যুব সমাজকে একটা নতুন দিশা দেখানো যায়। তার জন্য তোমাদের সাথে আমাকে যদি রাস্তায় নেমেও কিছু করতে হয়, আমি তাতেও কোনোদিনও পিছপা হব না। কিন্তু আমি মনে করি যুব সমাজ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। যদি যুব সমাজ ঠিক না থাকে তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সুতরাং তোমাদের বলবো যে দয়া করে ভেঙে পড়ো না। এই রকম সংকট অনেক আসতে পারে, এরকম দুঃখ অনেক আসতে পারে, কিন্তু মানসিকভাবে তোমাদের যদি মনোবল যদি তুঙ্গে থাকে, যদি মনটাকে আবার বলছি দৃঢ়তার সঙ্গে চাঙ্গা করে রাখো, তাহলে দেখবে যে কোনো দুর্বলতাকে তুমি জয় করতে পারবে। যে কোনো সংঘাত সংঘর্ষ বলো, যে কোনো অভাব অভিযোগ যাই আসুক, ঘাত প্রতিঘাত আসুক, সেখান থেকে তোমরা কিন্তু বেরোবেই বেরোবে, এই বিশ্বাস আমার আছে। এবং আমি তাই চাই যে তোমরা সবাই মিলে আর পেছনে ফিরে না থাকি, হতাশাকে দূরে সরিয়ে যে যেভাবে পারো এগিয়ে এসো, এবং আমি বলছি একদিন তোমরা জিতবে। এই সুশান্ত সিং রাজপুত যুব সমাজের কথা সত্যি বলতে বলতে দেখুন, এই আমরা যে যেতে যেতে কত কিছু দেখতে পাচ্ছি। আজকে বলুন তো, এই করোনার কথা বলছিলাম, সত্যি তো আজকে করোনাই তো হচ্ছে তো ম্যানমেড। করোনাকে কে তৈরি করেছে? মেড ইন চায়না। আজকে তো চায়না তৈরি করেছে করোনাকে, যতই বলুক ওরা। আজকে তো চায়নার সৃষ্টি এই করোনা। দেখুন, সবসময় আমার বাবাও একটা কথা বলতেন, দেয়ার ইজ ওয়ান অ্যাবাভ আস। সুতরাং ভগবান বলে, ঈশ্বর বলে, আল্লাহ বলে, যে নামে ডাকি না কেন, কেউ একজন আছে। আজকে দেখুন তো, আজকে চায়না প্রায় কি অবস্থা হয়েছে, আজকে তাদের আর্থিক অবস্থা কোথায় গেছে, এবং আজকে তাদের এই বন্যা থেকে শুরু করে, বাঁধ ভাঙা থেকে শুরু করে মানুষের কি অবস্থা আছে। চায়না হচ্ছে মানে এমন একটা রাষ্ট্র যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যেখানে সাধারণ মানুষ সুস্থভাবে কথা বলতে পারে না, যেখানে চীন দেশের বহু মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেওয়া হয় না, কোথাও গণতন্ত্র নেই, ওখানে পুরোপুরি বলতে পারেন যে একদম দাসত্ব প্রথা চলছে। এবং আজকে যখন চারিদিকে তাদের এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক মন্দা, তারা যখন চারিদিকে দেখছে যে বিশ্বজুড়ে তাদের কোণঠাসা অবস্থা, তারা যখন এই সমস্ত দিক থেকে এবং এই করোনা করে তারা যখন দেখছে চারিদিকে মানুষ বুঝতে পেরে গেছে যেটা চায়নার তৈরি করা, মেড ইন চায়না, এই সমস্ত থেকে তারা তাদের নিজেদের দোষটাকে, দুর্বলতাকে ঢাকার জন্য, মানুষের নজরটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কি করলো, আজকে ভারতের উপরে তাদের আগ্রাসী মনোভাব কি করেছে আপনারা দেখেছেন। গালওয়ানে আমি আপনাদের ফেসবুকের মাধ্যমে বলেছিলাম যে বিভিন্ন চীনা পণ্য বর্জন করুন। একদম চীনকে কোনোভাবে সাহায্য করা মানে জেনে রাখবেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আজকে অ্যাপ বাতিল হয়েছে, আরো অনেক কিছু করতে হবে আমি এখনো মনে করি, এবং কূটনৈতিকভাবে আমাদেরকে আরো বড় মাত্রায় সাফল্য নিয়ে আসতে হবে। এবং এখন আমি মনে করি যে চীন যেভাবে তাদের এই আগ্রাসী মনোভাব, আজকে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে চীনও আমাদের সঙ্গে পেরে উঠবে না, চীনও কিছু করতে পারবে না। এবং সেই জায়গায় দেশবাসীকে আজকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং এই দেখুন, এই পর্ব চলতে চলতে এখন আমরা দেখছি কোথাও সেনা সরছে, কোথাও একটা স্থিতাবস্থার জায়গা আসছে, কিন্তু নানাভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের মাধ্যমে ডিস্টার্ব করার চেষ্টা করছে। সুতরাং আমি আবার বলব, দেশবাসী সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এর আগেও বহু যুদ্ধে আমরা অনেককে পরাস্ত করেছি। এর আগে বহু যুদ্ধে আপনারা জানেন মাথা তুলে ভারতবর্ষ দাঁড়িয়েছে। ভারতবর্ষকে ঝোঁকানোর ক্ষমতা বিশ্বের কোনো রাষ্ট্রের নেই। এবং আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম কর্নেল সহ 20 জন আমার সেনানীরা শহীদ হয়েছিলেন। আমি তাদেরকে শ্রদ্ধার্ঘ অর্পণ করার জন্য যা জীবনে কোনোদিনও করিনি, প্রথম আপনাদের উৎসাহে, আপনাদের অনুপ্রেরণায় আমি একটি দেশাত্মবোধক গান গেয়েছিলাম। নিশ্চিতভাবে দেশাত্মবোধক গান আপনারা শুনেছেন কি? শুনেছেন তো? নিশ্চিতভাবে আমি যে গান গেয়েছি সেটা আমি বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ। সেই শ্রদ্ধার্ঘ আমি গানের মাধ্যমে আমি তাদেরকে জানিয়েছি
এবং আশা করি এই গান আপনাদেরও ভালো লেগেছে। এবং অতি শীঘ্র আমি আরেকটি গান দেশের জন্য আমি গাইব, এবং এর বাইরে আমি যুব সমাজকে নতুনভাবে উৎসাহিত করার জন্য আমি আগামী দিনে আমার যুব ভাই বোনেদের কথা মাথায় রেখে, যুব সমাজের কথা মাথায় রেখে যুবদের জন্য আমি আরও একটা গান গাইব। আমার আদিবাসী ভাই বোনেরা রয়েছেন, তারাও আমাকে অত্যন্ত ভালোবাসেন, তাদের জন্য আমার ইচ্ছা আছে তাদের কথাও স্মরণ করে একটা গান গাইব। আমার উত্তরবঙ্গের মানুষ আছে, জঙ্গলের মানুষজন আছে, তাদের জন্য আমার ইচ্ছা আছে যে তাদের কথাও স্মরণ করে আগামী দিনে একটা গান গাইব। কারণ আমি এই গানটা গাওয়ার পরে যেভাবে আপনাদের কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি, আশা করি যে এই একটা, হয়তো এটা আমার লাইন নয়, আমি কোনোদিনও ভাবিও না, কিন্তু আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা পেয়েছি, তাই আগামী দিনে এগুলো নিয়েও আমার একটু চর্চা করার ইচ্ছা আছে, যদি আপনারা বলেন। কি বলবেন তো? যদি বলেন তবেই কিন্তু আমি করব। এবং এর সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে নিশ্চিতভাবে আপনারা সবাই দেখেছেন যে এরপরে আমফান ঝড়ও এলো, এবং আমি মনে করি যে যখন আমরা চারিদিকে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য করোনা যোদ্ধাদের কথা বলছি, আমরা দেশের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সবাই এক একজন যোদ্ধা, ঠিক সেমনি আমি মনে করি যে আমফান ঝড় যেভাবে বাংলাকে তছনছ করে দিয়ে গেছে, যেভাবে বাংলা এই দুর্যোগের সময় যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছে, যেভাবে সুন্দরবন আজকে আমাদেরকে রক্ষা করেছে, কিন্তু সবুজ প্রচুর ধ্বংস হয়েছে। আপনারা দেখেছেন, আমি আগেও বলেছি, প্রায় 1600 স্কোয়ার কিলোমিটার সবুজ ধ্বংস হয়েছে। আজকে প্রকৃতি, আমরা যখন লকডাউন ছিলাম, আপনারা খেয়াল করেছেন বলুন তো, যখন লকডাউনে আমরা ছিলাম তখন প্রকৃতির রূপ আমরা কিন্তু দেখেছি, যে লকডাউনের সময় প্রকৃতির কি সবুজ রূপ, আকাশ একদম নীল, আমরা সবাই দেখেছি। এটাই তো অরিজিনালি প্রকৃতি মায়ের রূপ। কিন্তু আমরাই সাধারণ মানুষজন আজকে জয়ে তয়ে আজকে এই প্রকৃতিটাকে ধ্বংস করার জন্য আমরা উঠে পড়েছি। কিন্তু আজকে আমফান আমাদের দেখিয়ে দিয়ে গেছে যে যদি সবুজ না বাঁচে, যদি প্রকৃতি না বাঁচে, তাহলে আমি বাঁচব না। সবুজ যদি না বাঁচে, তাহলে আমরা কেউ অক্সিজেন পাবো না। এবং আজকে এই এত ধ্বংস হয়েছে, কত কার্বন ইউনিট লস হয়েছে বলুন তো। আজকে আমরা অক্সিজেনের পরিমাপ কমে গেছে। আজকে আমরা কোনোদিনও ভাবিও না যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যে তিনি আমাদের জন্য বিনামূল্যে এত অক্সিজেন দিয়েছেন। আর আমরা যখন হোটেলে একটু অক্সিজেন, হসপিটালে যখন আমরা অক্সিজেনের বিল পেমেন্ট করি, আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে এত টাকা বিল। আর যিনি বিনা পয়সায় সৃষ্টিকর্তা আমাদেরকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন, আমরা কিন্তু সে কথা একবারও চিন্তা করি। তাই আগামী 14 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বন মহোৎসব পালন করতে সারা রাজ্য জুড়ে। এবং আমরা বন দপ্তর, আপনারা জানেন যে সুন্দরবনে 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু হয়েছে, আর আরও 3.5 কোটি গাছ আমরা লাগাচ্ছি আগামী 14 জুলাই সারা বাংলা জুড়ে। এবং আমি চাই আপনারা প্রত্যেকে আমার এই সারা বাংলার সমস্ত বঙ্গবাসী প্রত্যেক পরিবারকে আমি অনুরোধ করব, একটা করে গাছ লাগান, আর গাছ লাগিয়ে আপনিও হয়ে উঠুন একজন সবুজ যোদ্ধা। আমরা একটা ব্যবস্থা করেছি যে আপনি যদি একটা গাছ লাগান, সেই গাছের ছবি আপনি পোস্ট করে দিন। আমাদের বন দপ্তরের খুব শীঘ্রই ফেসবুক পেজ হবে, সেই পেজে আপনি পোস্ট করুন। এবং আমরা ঠিক করেছি আপনাকে অনলাইন অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট, অর্থাৎ আপনাকেও আমরা একটা শংসাপত্র দেবো যে আপনি এই বন মহোৎসবের সময়, এই রিগ্রিনিং বেঙ্গলের সময় আপনি সবুজ যোদ্ধা হয়ে আপনি প্রকৃতিকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। সুতরাং আসুন সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি, কিভাবে প্রকৃতিকে বাঁচানো যায়। আমরা সবাই মিলে এই প্রকৃতিকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি। এবং আপনারা ভুলবেন না, আমার ফেসবুক আপনারা নিয়মিত দেখবেন। এবং এই ফেসবুক দেখতে দেখতে আমি আপনাদের বলি, আমি খুব শীঘ্রই একটা ফেসবুক পেজের গ্রুপ আমরা তৈরি করছি। সেই গ্রুপে আমি চাইবো আপনারা সবাই সামিল হন। আরও বেশি করে আমার যারা ফেসবুক দেখছেন, আরও বেশি করে আপনারা শেয়ার করুন, আরও বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, যে প্রান্তে আছে। আমি তো অবাক হয়ে গেছিলাম, আমার এই গানটা যে চারিদিকে এত ভাইরাল হতে পারে আমি জানতামই না। কোথা থেকে ফোন পাইনি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে চেনে না তারাও আমার অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করেছেন, নানা রকম তাদের কমেন্টস দিয়েছেন। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, আমার ফেসবুক পেজও আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করুন, আর প্রচুর মানুষকে বলুন যেন রেগুলার আমার এই ফেসবুক ফলো করে। এবং আমি জানি
যে এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে কথা বলছি, এবার একটু আপনাদের কথা আমাকে শুনতে হবে, আমাকে আপনাদের কি বক্তব্য আছে সেটাও আমায় জানতে হবে, এবং আমি চাইবো সবসময় যে আপনাদের কথা কি আছে সেগুলো শুনে শুনে সেইভাবে আপনাদের সঙ্গে আমিও একটুখানি চাই মত বিনিময় করতে। তাহলে আসুন এবার আপনারা কোথায় কি বক্তব্য রাখছেন সেই অনুযায়ী আমিও চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করতে। আপনারা করুন, ফ্রিলি করুন। আমি আবার বলছি যে কোথাও কোনো রকম হেজিটেট করবেন না, কোথাও কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। আপনাদের মনে যা প্রশ্ন আছে আপনারা করুন। আমি কিন্তু আবার বলছি, আমাকে মনে করবেন আমি একজন সাধারণ নাগরিক আপনাদের মতো। সুতরাং আমি রাজীব বন্দ্যোপাধ্যায়, একজন সাধারণ মানুষ আপনাদের মতো, সবার মতো। সুতরাং আপনারা সবাই আপনাদের মতো করে আমায় প্রশ্ন করলে আমি বেশি খুশি হব। পীযূষ চক্রবর্তী, চশমাটা দাও তো। প্রচুর প্রচুর, বাপরে বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত এত প্রশ্ন, এত কমেন্টস। ও ভেরি নাইস। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা সবাই মিলে আমাকে এত ভালোবাসেন, চেষ্টা করছেন, এবং আমার সম্বন্ধে এত ভালো ভালো আপনারা কমেন্টস করছেন, এইটা দেখেই তো আমার খুব ভালো লাগছে। কেউ লিখছেন আমাকে, এখানে লিখছেন শুভঙ্কর দাদা, দয়া করে আপনি জেলার দুর্নীতিগ্রস্ত নেতারা যত বড় মাপেরই হোক তাদের বিরুদ্ধে আপনি করুন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা আপনার সাথে আছি। প্রচুর মানুষ লিখছেন। আমি শুভঙ্কর সহ ভাই সবাইকে বলি যে আপনারাও জানেন আমি গতকাল আমার মতো করে আমি বলেছি, এবং আমি আবার বলছি এবং আজকেও বলছি যে আমি মনে করি যে দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে হবে। আমাদের সমাজ এমন একটা সমাজ মানুষ চাইছে। বাংলার কৃষ্টি, বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি হচ্ছে একটি দুর্নীতিমুক্ত রাজ্য, দুর্নীতিমুক্ত সমাজ। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে দুর্নীতিকে সর্বস্তর থেকে দূর করতে হবে, এবং এই দুর্নীতিকে দূর করার জন্য আপনারা যেভাবে আমার সাথে এগিয়ে আসছেন, আপনারা যেভাবে বলছেন, আমি অত্যন্ত আনন্দিত। এবং আমিও চাই সবাই মিলে আসুন, আমরা চেষ্টা করি একটা দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে, যেখানে সত্যিকারের মানুষ কথা বলবে, যেখানে সত্যিকারের মানুষের জন্য কাজ করতে পারবো, যেখানে সত্যিকারের মানুষের পাশে থেকে দুর্নীতি মুক্ত হয়ে মানুষের জন্য যেন সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারি, সেই জায়গায় আমাদের যেতে হবে। এবং আমি তো তাই চাই যে আমার বক্তব্য আছে, ছোট ছোট অপরাধও যেমন অপরাধী, যেন তার বিরুদ্ধেও শাস্তি হয়, ঠিক তেমনি যারা বড় বড় চাই রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় বড় বড় অপরাধ করে বেড়াচ্ছেন, যারা বড় বড় দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদেরও বিরুদ্ধে কিন্তু একই ব্যবস্থা এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমি শুধু ছোট কয়েকজনকে ধরলুম আর বড়দেরকে ছেড়ে দিলুম, তাহলে কিন্তু কোনোদিনও আমরা যে সমাজটা চাইছি, আমরা যে কথা বলতে চাইছি, বা আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কোনোদিনও সফল হবে না। তাই সবাই মিলে আসুন, এর বিরুদ্ধে আমরা একসাথে, আমরা সবাই এক হয়ে রুখে দাঁড়াই, তাহলে নিশ্চিতভাবে দুর্নীতি হারবে এবং জেনে রাখুন মানুষের জয় হবে। কেউ আমাকে লিখছেন যে দাদা দেবব্রত বিশ্বাস, আপনার গানটা অসাধারণ লেগেছে দাদা, দারুণ হয়েছে, অনেক ধন্যবাদ। আমাকে নিজাম হায়দার খান লিখছেন যে আমিও গাছ লাগাবো দাদা, হাউজিংয়ে ছবিও পাঠাবো। থ্যাংক ইউ ভাই, বেশি করে গাছ লাগান, সবুজ যোদ্ধা হন। এবং আমি আবার বলছি, সবুজ যোদ্ধা হয়ে নিজেরা একটা করে ছবি পোস্ট করুন, আর আমরা আপনাদেরকে সার্টিফিকেট দেবো। গাছ লাগান, প্রাণ বাঁচান, সবাই বলছেন, ভেরি গুড। আমিও চাই আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। অমিত দত্ত লিখছেন দাদা আমার সাথে আছি, সবাই লিখছেন, হ্যাঁ স্যার। বেকারদের জন্য কয়েকটা কথা বলুন। হ্যাঁ, আমি আবার বলছি, একটু আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনে নিশ্চিতভাবে জেনে রেখে দাও ভাই, তোমাদের সাথে আমিও লড়াই করব, এবং বেকার যুবকদের জন্য আগামী দিনে কর্মসংস্থানের দিশা দেখানোর জন্য যা যা করা দরকার, নিশ্চিতভাবে আমি কথা দিচ্ছি, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি কিন্তু করব। প্রচুর প্রচুর, আমি তো অবাক হয়ে যাচ্ছি এত দেখে। কেউ কেউ লিখছেন গাছ কাটা আটকাবো কি করে, হেল্পলাইন নম্বর। একদম, আমি একটু পরে আপনাদের হেল্পলাইন নম্বর দেবো। কোথাও কোনো জায়গায় এরকম অন্যায় কাজ দেখলে আমার নিকটবর্তী যে বন দপ্তরের অফিস বা রেঞ্জ অফিস ইত্যাদি আছে, সেখানে আপনারা যোগাযোগ করুন। কেউ কেউ লিখছেন যে কেমন আছেন, আমাকে দেখছেন, আপনারা ভালো থাকলে আমি ভালো আছি, আপনারা ভালো আছেন আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাকে লিখছেন তাপস সাহা নদিয়া থেকে যে আপনার আমলে সেচ দপ্তরের কাজ অভাবনীয় হচ্ছে। থ্যাংক ইউ ভাই, আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা ভেবেছেন যে আমার সময় সেচ দপ্তরের কাজ অভাবনীয় হয়েছে, কিন্তু অনেক সময় ভালো কাজ করা, দক্ষ কাজ করলে হয়তো সেইভাবে পাওয়া যায় না। যাই হোক, আপনারা মনে রেখেছেন, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। সুমন রায় লিখছেন না যে গতকালের দুর্নীতির বিরুদ্ধে আপনার বক্তব্য যথাযথ, আপনারা নিশ্চিতভাবে সমর্থন করুন। আমি আবার বলছি, রাজীব বন্দ্যোপাধ্যায় জীবনে কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করেনি, এবং আগামী দিনে আমি বলে দিয়েছি যে যদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি মানুষের সাথে থাকবো আমি শেষ দিন অবধি, সেই মানুষের পাশে থাকতে গিয়ে যদি কোথাও রাজীব বন্দ্যোপাধ্যায়কে চরম মূল্য দিতে হয়, আমি তার জন্য চরম মূল্য দিতে রাজি আছি, কিন্তু আমি মানুষের পাশ থেকে সরব না, আর দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই সব সময় থাকবে। বালি জগাছা থেকে ইএসআই হসপিটাল রোডের কথা বলছেন, আমি আবার আপনাদের বলি যে আমার স্মরণে রয়েছে এবং আপনারা জেনে রাখুন, আমার এলাকার যেখানে যেখানে যেটুকু যা খারাপ হয়ে রয়েছে এই বর্ষার সময় আমি নিজে জানি। অলরেডি কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এবং বাকি জায়গায় কোনো কাজই বাকি রাখবো না, সব কাজই আমরা ঠিকঠাক মতো করব। মধ্য হাওড়া থেকে টুম্পা দাস বলছেন, দাদা একটু দেখবেন। আমি আপনাদের সবাইকেই বলি যে নিশ্চিতভাবে সবার কথাই আমার নজরে রয়েছে, সবাইকেই দেখব। আমাকে লিখছেন রাকেশ দে যে খালি পায়ে নেমে আপনি যেভাবে নেমে করেছেন অত্যন্ত ভালো। দেখুন, আমি মনে করি যে কাজটুকু আমায় দেওয়া হয় সেই কাজটুকু সিনসিয়ারলি সবসময় করার চেষ্টা করেছি। বিগত দিনেও দেখেছেন যখন যে কাজ দিয়েছে আমি সেটুকু দায়িত্ব নিয়ে পালন করার চেষ্টা করেছি, এবং আগামী দিন ওখানে আমি মনে করি আমার সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে, আমি যদি ঠান্ডা ঘরে বসে থাকি তাদের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে একটা বড় অপরাধ করব। সুতরাং আমি সেই কারণে আমার সমস্ত সহকর্মীকে উৎসাহ দেওয়ার জন্য আমি তাদের মতো করে তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। সবাই আমার গানকে নিয়ে দেখছি প্রচুর প্রশংসা হচ্ছে, সবাই দেখছি গানের কথা প্রচুর লিখছেন যে আপনার দ্বারা আপনার খুব ভালো ইয়ে হয়েছে। যাই হোক, আপনারা সুকান্ত মিত্র লিখছেন। যাই হোক, আমি আর আমার সম্বন্ধে যা যা আপনারা ভালো কমেন্টস করছেন সেটা নিশ্চিতভাবে আমি আর এখানে পড়ছি না, ন্যাচারালি এটা আপনারা করছেন, আপনাদের মহানুভবতা। আমি জানি না কতটা আমি মানুষের জন্য করতে পেরেছি, কতটা আমি করছি, কিন্তু এটুকু আমি বলছি, আমি যেটুকু করি বিশ্বাস করুন আমি অন্তর থেকে করি। আমি খুব চেষ্টা করি, হয়তো আগামী দিনে আরো চেষ্টা করব কি করে মানুষের পাশে আরো বেশি করে থাকা যায়। আরে বাপরে বাপ, সৌমেন কুশারি লিখছে যে আমার 3 বছরের মেয়ে আপনার গানে পাগল হয়েছে। যদি 3 বছরের মেয়ে আমার গান শুনে এত ভালো লাগে, আমি এবার শিশুদের জন্য একটা গান লিখবো, আমি বলে দিলাম, গান গাইবে। অনেকে লিখছেন আমার সাথে দেখা করতে চান, আমি তাদেরকেও বলি যারা যারা আমার সাথে দেখা করতে চান, আপনারা জানেন যে আমি সপ্তাহে 2 দিন শত কাজ থাকা সত্ত্বেও আমি জনতার দরবারে বসি, এবং আমার নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে সমস্ত জনসাধারণের জন্য অবারিত দ্বার, কোথাও কোনো রাজনৈতিক ব্যাপার নেই। যে কেউ গেলে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। শনিবার এবং মঙ্গলবার জেনে রেখে দেবেন, সলপে পাকুড়িয়া ব্রিজের কাছে তেঁতুলকুড়ি আবাসনে আমি নিজে আমার অফিসে বসি। সেই অফিসে আপনারা গেলে সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। প্রচুর আমি তো দেখছি এখন তো আমার দেখছি গানের প্রশংসায় আপনারা সবাই ভরিয়ে দিচ্ছেন, অবাক হয়ে যাচ্ছে। যে যাই হোক, আমি চেষ্টা করেছি গাইতে। সুতরাং আপনারা এই যে উৎসাহ আমায় দিলেন, এই যে এগুলো বললেন, এটাতে আমি আরো অনুপ্রাণিত হলাম, এবং আমি চেষ্টা করব আরো বেশি করে যাতে আপনাদের জন্য আগামী দিনও আমি আবার কিছু করতে পারি। আমি অনেক ধন্যবাদ, আমি সত্যিই বলছি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যেভাবে আপনারা কমেন্ট দিচ্ছেন আমি রিয়েলি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ভাবতেও পারিনি যে আপনারা কিভাবে এত আমাকে ভালোবাসেন, এত আপন করে নেন, এত হৃদয়ের লোক বলে। চেষ্টা করুন, ভগবানকে ডাকুন যেন চিরকাল এইভাবেই যেন আপনাদের পাশে থাকতে পারি, এর থেকে বেশি আর আমি কিছু চাই না।
একদম দেবারতী চক্রবর্তী বলছেন দাদা টুইটারের মাধ্যমে আপনার কথা পৌঁছে দিন। আপনারা আপনাদের মধ্যে করে যেভাবে বলবেন সেইভাবে করবেন। আমি প্রচুর কমেন্ট, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনারা সম্পাদক তো আমাকে বলছে দাদা গাছ দিন। আমি আবার আপনাদের বলি, যদি কারোর গাছের প্রয়োজন থাকে নিকটবর্তী যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন করবেন, যারা মনে করবেন নিকটবর্তী বন দপ্তরের কোনো একটা অফিসে গিয়ে যোগাযোগ করুন, কোনো অসুবিধা হলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। কেউ লিখছেন দাদা একটা কাজ পেলে ভালো হতো। আমি ভাই বুঝতে পারছি সকলের অবস্থা, কিন্তু এই পরিস্থিতিতে এই যে মুহূর্তের মধ্যে এইভাবে তো হয় না। আমি আবার বলছি যে চিন্তা ভাবনা আছে, নিশ্চিতভাবে আগামী দিনে চেষ্টা করব। অনেকে লিখছেন যে আমার উপরে অনেক ভরসা আছে, অনেক ধন্যবাদ আপনাদের। সেই ভরসা স্থল থেকেই বলছি যে আপনারা এই এত ভরসা রেখেছেন, নিশ্চিতভাবে যাতে আগামী দিনেও আমি যাতে আপনাদের জন্য কাজ করতে পারি সেটা নিশ্চিতভাবে আমি করব। সুমন বিশ্বাস লিখছেন যে আমি হাওড়াকে ক্লিন এবং সেফ করতে পারি। ভাই আমি একা পারলে হবে না, সবাইকে মিলে এই কাজটা করতে হবে এবং সবাই এগিয়ে আসুন। এবং আমরা যদি সবাই এগিয়ে আসি, আমার নিশ্চিতভাবে বিশ্বাস, যারা দেখুন একদিনে সব কিছু তো আর বন্ধ করা যায় না, কিন্তু যদি সবাই মিলে আমরা একজোট হয়ে চেষ্টা করি তাহলে নিশ্চিতভাবে সবকিছু দূর করতে পারবো। সুনীল সিং লিখছেন যে আমার মিলন উৎসব খুব মিস করেন। আমি তো ঠিকই কথা, গত বছর আমরা মিলন উৎসব করতে পারিনি, কেন আপনারা সবাই জানেন। এবং এবছরও যে পরিস্থিতি, কোভিড-19 যে পরিস্থিতি হয়েছে, আমি জানি না এখনো অবধি যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি করে মিলন উৎসব হবে আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক, বাট আমার মাথায় রইল, আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। বহু লোক বলছেন SLST SSC, শ্রীমান অভিষেক মন্ডল বলছেন SLST SSC নোটিফিকেশনের ব্যবস্থা করুন। বহু বিএড ছেলে, আমি বুঝতে পারছি ভাই তোমাদের হতাশা থেকে, আমি বুঝতে পারছি। এটুকু জেনে রাখো, আমি আমার মতো করে আমার পরিসরে আমার যেটুকু ক্ষমতা আছে সব সময় কিন্তু আমি এই কথাগুলো, যেগুলো মানুষদের অভাব অভিযোগ সমস্যার কথা, আমি কিন্তু যথাস্থানে তুলে দেওয়ার চেষ্টা করি এবং আগামী দিনেও করব। সৌরভ ঘোষ দাদা ভিআরপিদের নিয়ে কিছু বলুন। ভিআরপিদের অবস্থা শোচনীয়। আপনারা আমার কাছে এসেছিলেন, ভিআরপিরা দরখাস্ত করেছেন। আমি আবার বলছি যে চেষ্টা করছি আমি আমার মতো করে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার। কেউ বলছে দাদা হাউ ক্যান আই কিপ কাজ বুঝতে চাই। আপনারা আমার সাথে সরাসরি সম্পর্ক রাখতে চাইছেন। আমি আবার বললাম যে আমার অফিস অবারিত দ্বার, শনি মঙ্গলবার দিন বসি। সাধারণভাবে আমার ফোন নাম্বার সবাই জানেন। আমার সাথে যাদের আপনারা যারা আমায় চেনেন তারা নিশ্চিতভাবে যোগাযোগ করলে সব সময় পাবে। কেউ লিখছেন যে উৎপল রায়, এক্সেলেন্ট ইনিশিয়েটিভ স্যার, এনভায়রনমেন্ট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। ঠিক কথা, আমাদের কাছে এখন নিশ্চিতভাবে প্রকৃতি এবং পরিবেশ আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কেন পরিবেশ যদি না বাঁচে, পরিবেশ যদি আমরা রক্ষা করতে না পারি, যদি প্রকৃতিকে আমরা বাঁচাতে না পারি, তাহলে আমরাও কিন্তু কেউ বাঁচবো না। সেটা আসুন সবাই মিলে আমরা প্রকৃতিকে এবং পরিবেশকে বাঁচাবো। মান্টি বিশ্বাস লিখছে দারুণ উদ্যোগ, সবাই সামিল হবে। ভেরি গুড, সবাই সামিল হন।
দুর্গাপুর থেকে লিখছেন রাজশেখর মুখার্জি যে দাদা আপনাকে দুর্গাপুরে খুব মিস করছি। ঠিক আছে, যখন সময় হবে ডাক আসবে ঠিক নিশ্চিতভাবে সব জায়গায় আমি পৌঁছাবো, কোনো চিন্তা নেই। পীযূষ চক্রবর্তী লিখছেন যে 100টা গাছ লাগাবেন, খুব ভালো, লাগান, কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন। দয়া করে আমাকে করবেন না, এত আপনারা কমেন্টস করছেন, বিভিন্ন মহাপুরুষদের সাথে তুলনা দয়া করে করবেন না। আমি একদমই একজন সাধারণ মানুষ, সুতরাং আপনারা আমার ভালোবাসুন, অনুপ্রাণিত করুন, এটাই যথেষ্ট। কেউ স্বপন ঘোষ লিখছেন, স্বপন ঘোষ দস্তিদার টালিগঞ্জ থেকে লিখছেন যে 22টার মতো ব্রিজ তৈরি করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং আমিও আগামী দিনে আবার কখনো কোনো জায়গায় কাজের স্কোপ পেলে জেনে রাখবেন, জনগণের জন্য নিশ্চিতভাবে আমি কাজ করব। তো প্রচুর প্রচুর আরও আসছে, আমি আর এগুলো আমি আর করতে চাই না। আপনারা এত কমেন্টস লিখছেন, এত বারবার করে আমাকে বলছেন, আমি প্রচুর কমেন্টস আসছে, আমি খুব খুশি আপনাদের জন্য, এবং আপনারা ভালো কাজ করার জন্য লিখছেন, এবং আমি নিশ্চিতভাবে চেষ্টা করব যাতে চিরকাল আপনাদের জন্য ভালোভাবে কাজ করতে পারি। আমার চেষ্টা থাকবে প্রত্যেক কটা মুহূর্তে যাতে আপনাদের সেবায় থাকতে পারি, এবং আমার কাছে এখনও অবধি মানুষই আমার কাছে প্রায়োরিটি। এবং আমি আবার মনে করি সবাইকে বলবো মাথা তুলে দাঁড়ান, স্বাধীনভাবে কথা বলুন, কোথাও কোনো কিছু ভয় পাবেন না, মাথা তুলে দাঁড়ান, স্বাধীনভাবে কথা বলবেন। আমাদের আইডলকে স্বামী বিবেকানন্দ, আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে সবসময় মাথা উঁচু করে চলবে যতদিন বাঁচবে। সুতরাং আসুন সবাই মিলে মাথা উঁচু করে থাকি, যতদিন বাঁচবো মানে মাথা উঁচু থাকে। স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যত মহাপুরুষরা রয়েছেন আমাদের বাংলা, সবাই শিখিয়ে গেছেন যে মানুষের মতো মানুষের কাছে থেকে মানুষের মতো বাঁচতে হবে, মাথা তুলে বাঁচতে হবে। আসুন সবাই আমরা মাথা তুলে বাঁচি, মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করি। আজকে এই রকম সময় সত্যিকারের একজন প্রকৃত মানুষ দরকার, যিনি মানুষের পাশে থেকে সবসময় কাজ করবেন। আপনারা সবাই যারা আমার ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন সবাই চেষ্টা করুন আগামী দিনে মানুষের পাশে কি করে থাকা যায় তার চেষ্টা করুন, এবং মানুষের পাশে থাকলে তার থেকে বড় আনন্দের কিছু হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি। সুতরাং আজকে ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আর কিছু আছে বলার মতো? কিছু বলতে চান? কিছু শেষ করার আগে আপনারা কি কিছু বলবেন? যদি আপনারা কিছু বলেন তাহলে আমি এখন আর শেষ করবো না। কিন্তু আমি এত আপনারা মানে করছেন, কমেন্টস দিয়েছেন, আমি আর সেগুলোকে আমি পড়বো, পরে মন দিয়ে পড়বো, প্রত্যেকের কমেন্টসগুলো পড়বো, শুনবো, এবং এগুলো থেকে অনুপ্রাণিত হয়ে আবার আগামী দিনে আপনাদের সামনে অন্য কোনো ইস্যু নিয়ে হোক বা ফেসবুক লাইভে আবার আপনাদের এখানে আসবো। সুতরাং আমি আশা করি যে আজকে ফেসবুক লাইভ আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আপনারা যারাই এটাকে আজকে দেখেছেন প্রত্যেকে নিশ্চিতভাবে, এবং যারা দেখেননি তাদেরকেও কিন্তু উৎসাহিত করবেন যেন অবসর সময় বা অন্য সময় তারা যেন এই ফেসবুক লাইভ ফলো করেন। সুতরাং আমি আবার বলবো আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। মাথা নত করে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথাই বলবো, মাথা নত করে দাও হে আমার চরণ, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডোবাও চোখে। সুতরাং আমার যেন কোনো অহংকার না থাকে, আমার মাথা যেন চিরকাল মানুষের কাছে যেন নত হয়ে থাকে, এই প্রার্থনা, এই আশীর্বাদ, এই শুভেচ্ছাটুকু আপনারা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আবার বলছি যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যখন যেভাবে প্রয়োজন মনে করবেন আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি সব সময় আপনাদের সাথে আছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক 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 ধন্যবাদ আজকের এই ফেসবুক লাইভে অংশগ্রহণ করার জন্য।